নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি সারপ্রাইজ গিফট রয়েছে বা সুখবর রয়েছে, কিন্তু সেই সুখবর আমি 1 মিনিট পরে আপনাদের দিব। তো লাস্ট ভিডিওতে আমরা রাষ্ট্র এর প্রকৃতি এর বিষয়ে বা নেচার এর বিষয়ে ভাববাদী ও মার্ক্সীয় ধারণা নিয়ে আলোচনা করলাম, যেখানে আমরা দেখলাম ভাববাদীরা মনে করেন রাষ্ট্র হলো হাইয়েস্ট মোরাল এন্টিটি, অর্থাৎ সর্বোচ্চ নৈতিক সত্তা। স্বয়ং ঈশ্বর, গড, ভগবান রাষ্ট্রকে বানিয়েছেন বা রাষ্ট্র তৈরি করেছেন। তাই রাষ্ট্র হলো সেলফ সাফিসিয়েন্ট। রাষ্ট্র কি? সেলফ সাফিসিয়েন্ট। রাষ্ট্র স্বয়ং সম্পূর্ণ। কোনো ব্যক্তি বা কোনো মানুষ, ইন্ডিভিজুয়াল কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়। ব্যক্তিরা তার সমস্ত চাহিদা নিজে থেকে পূরণ করতে পারে না। একজন ব্যক্তি তার সমস্ত চাহিদা কোথায় পূরণ করতে পারে? রাষ্ট্রের মধ্যে পূরণ করতে পারে। তাই রাষ্ট্রের বাইরে শুধু ঈশ্বর অথবা পশুর অস্তিত্ব থাকতে পারে, কিন্তু কোনো ব্যক্তি বা মানুষের অস্তিত্ব থাকতে পারে না। কারণ রাষ্ট্রের মধ্যেই মানুষের সমস্ত চাহিদা পূরণ হয়, তাই মানুষ রাষ্ট্রের মধ্যেই থাকতে চায়। একজন ব্যক্তি বা একজন মানুষ হচ্ছে একটা সামাজিক জীব বা একটা রাজনৈতিক জীব। আর তাই রাষ্ট্র হচ্ছে সবার উপরে রয়েছে। রাষ্ট্র আমরা পড়েছি না, যে কিনশিপ থিওরি পড়লাম যখন ভাববাদী তত্ত্ব পড়ছিলাম বা ভাববাদী দৃষ্টিভঙ্গি পড়ছিলাম, যে মানুষ তার যে শারীরিক চাহিদা বা ফিজিক্যাল নিডস পূরণ করার জন্য সে ফ্যামিলি বা পরিবার তৈরি করে, এবং সেখান থেকে গোষ্ঠী তৈরি হয়, স্টেট তৈরি হয়। আর যেহেতু স্টেট সবার উপরে ভাববাদীরা মনে করেন, আর এই রকমই চিন্তা ভাবনা দেন হেগেল। তিনি বলেন যে স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ। বুঝতে পারছেন? তাহলে স্টেটকে কত উপরে রাখছেন হেগেল। আবার অন্যদিকে আমরা মার্ক্সবাদী যখন চিন্তা ভাবনা দেখলাম, মার্ক্সবাদীরা কি বলছেন? যে রাষ্ট্র সবার উপরে না। মার্ক্সবাদীরা একদম উল্টো কথা বলছেন, যে রাষ্ট্র সবার উপরে নয়। রাষ্ট্র ব্যক্তির সমগ্র চাহিদা পূরণ করে না, বা সমস্ত ব্যক্তির চাহিদা পূরণ করে না। রাষ্ট্র না, সবার বা সকলের চাহিদা রাষ্ট্র পূরণ করে না। রাষ্ট্র একটা বায়াসড ইনস্টিটিউশন, শুধুমাত্র বুর্জুয়া বা ধনী লোকের স্বার্থ পূরণ করে, সবার স্বার্থ পূরণ করে না রাষ্ট্র। রাষ্ট্র কোনো নিউট্রাল ইনস্টিটিউশন নয়। শক্তিশালী বা বুর্জুয়া শ্রেণী রাষ্ট্র তৈরি করেছেন নিজের স্বার্থ রক্ষার জন্য। আর স্টেট হলো একটা শ্রেণী শোষণের যন্ত্র বা মেশিন। প্রত্যেকটা সমাজে যেদিন থেকে শ্রেণী তৈরি হয়েছে, হ্যাভস এবং হ্যাভ নটস, বা বুর্জুয়া এবং প্রলেতারিয়েত, বা ধনী শ্রেণী গরিব শ্রেণী, সব সময়ের জন্য ধনী শ্রেণী রাষ্ট্রকে তৈরি করেছেন, যাতে তারা নিজের অস্তিত্বকে বজায় রাখতে পারে, নিজের সম্পত্তিকে প্রোটেক্ট করতে পারে। রাষ্ট্র হচ্ছে শ্রেণী শোষণের যন্ত্র। কিন্তু মহাত্মা গান্ধী বা যারা গান্ধীবাদীতে বিশ্বাসী, তারা রাষ্ট্র সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন, বা রাষ্ট্রকে সম্পূর্ণ ভিন্ন চোখে দেখেন। রাষ্ট্রের প্রকৃতি বা নেচার কি? গান্ধীবাদীরা মনে করেন বা মহাত্মা গান্ধী মনে করেন রাষ্ট্রের প্রকৃতি হবে একটা নৈতিক, একটা মোরাল, এবং এটি নন কার্সিয়ান, মানে বল প্রয়োগহীন। এটা কোনো রাষ্ট্র বল প্রয়োগ করবে না। যেমন মার্ক্সবাদ বলে যে শক্তিশালী গ্রুপ রাষ্ট্র তৈরি করেছেন, বল প্রয়োগ করছে রাষ্ট্র। কিন্তু গান্ধীবাদীরা বলেন না, রাষ্ট্রের প্রকৃতি হবে নৈতিক, একটা মোরাল প্রকৃতি হবে, একটা এথিক্যাল হবে। এটি কোনো বল প্রয়োগ করবে না। রাষ্ট্রের যে ক্ষমতা থাকবে না, এই যে স্টেটের ক্ষমতা, সেই স্টেটের ক্ষমতা কি হবে? সীমিত হবে, লিমিটেড রাখতে হবে। আর রাষ্ট্র একটা স্বয়ং সম্পূর্ণ ইনস্টিটিউশন হতে হবে। রাষ্ট্র একটা ডিসেন্ট্রালাইজেশন পলিসি ফলো করবে, মানে ডিসেন্ট্রালাইজড হবে, বিকেন্দ্রীকরণ থাকতে হবে রাষ্ট্রে। অর্থাৎ রাষ্ট্রে সেন্ট্রাল অথরিটি থাকবে না, যেমন বাকি থিওরিগুলো বলছিল যে একজন কেন্দ্রে সরকার থাকবে, তার কথা সবাই মানবে। গান্ধী মনে করেন এরকম কিছু না। গান্ধীজি কি মনে করেন? সেন্ট্রালাইজেশনকে মানেন না, তিনি ডিসেন্ট্রালাইজেশন মানেন, বিকেন্দ্রীকরণ। অর্থাৎ নিচে গ্রামীণ স্তরেও মানুষের কাছে পাওয়ার থাকবে। আর রাষ্ট্র শাসন করবে কিভাবে? আর রাষ্ট্র শাসন করবে একটা সম্মতি
কনসেন্ট আর সহযোগিতা কোঅপারেশনের মাধ্যমে। বুঝতে পারছেন? আর এই কারণে গান্ধীজি কি করেছেন, যে মডার্ন নেশন স্টেটের কনসেপ্ট রয়েছে না, সেই মডার্ন নেশন স্টেটকে ক্রিটিসাইজ করেছেন গান্ধীজি, মডার্ন সিভিলাইজেশনকেও ক্রিটিসাইজ করেছেন। তিনি বলেছেন যে মডার্ন নেশন স্টেট রয়েছে না, সেটি একটা সোললেস মেশিন বা নিষ্ঠুর একটা যন্ত্র। বুঝতে পারছেন? তো বাকি বিষয় আলোচনা বা ডিসকাস করার আগে আপনাদের সেই সারপ্রাইজ গিফটের কথা বলি। তো আমরা ঠিক করেছি পুরো এসএলএসটির সিলেবাস, পলিটিক্যাল সায়েন্সের যা সিলেবাস রয়েছে সেটি সম্পূর্ণ বিনামূল্যে বা ফ্রিতে ইউটিউবে কভার করা হবে। তাহলে পুরো সিলেবাসের ভিডিও আপনারা ফ্রিতে ইউটিউবে পেয়ে যাবেন। তো ফ্রির ভিডিও বলতে এখানে মনে করবেন না যে ভিডিওর কোয়ালিটি খারাপ হবে, তো আপনারা ভিডিও দেখতেই পাবেন। কিন্তু এখানে একটাই কন্ডিশন রয়েছে, সেটি হলো যে ভিডিও সম্পূর্ণ ফ্রিতে আমরা প্রোভাইড করে দেব, কিন্তু ক্লাসের যে নোটস হবে সেই নোটসগুলো কিন্তু ফ্রিতে প্রোভাইড করতে পারবো না। কারণ আপনাদের মধ্যে অনেকেই শিক্ষক আছেন বা শিক্ষকতা করেন, আপনারা জানেন একটা ক্লাস তৈরি করতে বা একটা ক্লাসের নোটস তৈরি করতে কতটা হার্ডওয়ার্ক করতে হয় বা পরিশ্রম লাগে। তাই ঠিক করেছি যে ভিডিও তো ফ্রিতে দিয়ে দেব, কিন্তু নোটস যদি কেউ পারচেস করতে চান বা নিতে চান, তাহলে পুরো কমপ্লিট সিলেবাসের নোটস আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র 599 আপনারা পুরো কমপ্লিট যে এসএলএসটি সিলেবাসের নোটস পেয়ে যাবেন। কিন্তু এককালীন পাবেন না, প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পর আমাদের যে অ্যাপ রয়েছে পঢ়ো তো এসে অ্যাপ, সেই পঢ়ো তো এসে অ্যাপে আপনারা গিয়ে প্রত্যেকটা ক্লাসের নোটস ডাউনলোড করতে পারবেন একবার এনরোল হয়ে যাওয়ার পরে, মানে যুক্ত হওয়ার পরে। এবং কি বলে আমাদের যে ডেমো নোট একটা দিয়ে দিয়েছি নিচে ডেসক্রিপশানে, সেই ডেসক্রিপশানের থেকে নোট চেক করতে পারেন এবং যদি আপনাদের মনে হয় তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো অ্যাকচুয়ালি 599 ব্যাপারটা না অনেক চিন্তা ভাবনা করার পরে ডিসাইড করেছি, কারণ বুঝতেই পারছেন একটু পরিশ্রমের ব্যাপার রয়েছে। আর এটা অ্যাকচুয়ালি আমার প্রতি একটা সাহায্যই বলতে পারেন, হ্যাঁ না, অথবা আমার যে পরিশ্রম হচ্ছে তার সাহায্যই বলতে পারেন। 599 তো। আর যদি কেউ এটাও না দিতে পারেন তাহলে ঠিক আছে, ইউটিউবে ভিডিও দেখলেই সব কিছু আমি কভার করে দেব। কিন্তু যদি কেউ সাহায্য করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। আর যদি এই রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে 6297184911 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। প্লিজ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, আমি হেল্প করব। ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। তো গান্ধীয়ান থিওরি নিয়ে বললাম কি, গান্ধীজি মনে করেন যে রাষ্ট্র একটা নৈতিক বা বল প্রয়োগহীন একটি সত্তা বা এন্টিটি। তো এখানে আরেকটা কথা বলে রাখি, তো আমরা যখন গান্ধীয়ান থিওরি পড়বো না স্টেট নিয়ে, তো আমরা গান্ধীজির থট কি একদম পুরো গান্ধীজি কি সব বলেছিলেন সব থট আমাদের পড়তে হবে না। কারণ এখানে আমাদের সিলেবাসে বলা হয়নি যে আমাদেরকে গান্ধীজির থট পড়তে হবে, গান্ধীজির চিন্তা পড়তে হবে না। আমাকে বলা হয়েছে যে নেচার অফ দ্য স্টেট গান্ধীয়ান থিওরি। তাহলে গান্ধীজি রাষ্ট্র এর বিষয়ে কি বলেছেন, মানে স্টেটের প্রকৃতি কি, সেটার বিষয়ে গান্ধীজির কেমন দৃষ্টিভঙ্গি ছিল শুধু সেইটুকু জানতে হবে। আর হালকা গান্ধীজির বিষয়ে নলেজ থাকলেই হলো, কিন্তু গান্ধীজির পুরো থট আমাদের পড়তে হবে না, হ্যাঁ না, তাহলে আমরা পুরো ডাইভার্ট হয়ে যাব, না হলে পুরো থট পড়তে বসে যাবে। ঠিক আছে? তো গান্ধীজির বিষয়ে আমরা অনেক কিছুই জানি, একটু ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে যে গান্ধীজি হচ্ছেন একজন ন্যাশনালিস্ট লিডার, সবাই জানেন, সোশ্যাল রিফর্মার, পলিটিক্যাল ফিলোসোফার, মানে তিনি জাতীয়তাবাদী মানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সামাজিক সংস্কারের কাজেও নেতৃত্ব দিয়েছিলেন, আবার তিনি রাজনৈতিক দর্শনের কথাও বলেছেন, মানে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি একজন, আবার তাকে ফাদার অফ দ্য নেশনও বলা হয়, এগুলা কিছু বড় বিষয় নয়। তো মহাত্মা গান্ধীর থিওরি অফ দ্য স্টেট ইজ radically different from Western notions of the modern centralized bureaucratic and coercive nation state। মানে মহাত্মা গান্ধী যে রাষ্ট্রের কথা বলেছিলেন সেই রাষ্ট্র যেটা মডার্ন নেশন স্টেট রয়েছে না, আধুনিক রাষ্ট্র যেটা রয়েছে, সেই রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা। তো আধুনিক রাষ্ট্র তাহলে কেমন? আধুনিক রাষ্ট্র হচ্ছে একটা সেন্ট্রালাইজড মানে কি, সেটা কেন্দ্রের উপরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব আরোপ করে, যে কেন্দ্র একজন সরকার থাকবে,
কেন্দ্র সরকার সব কিছুকে চালাবে, কোনো ডিসেন্ট্রালাইজ রাষ্ট্র মানে ছোট ছোট যে মানে রাজ্য গ্রামের কাছে কোনো পাওয়ার থাকবে না, শক্তি থাকবে না, আর সম্পূর্ণ বিউরোক্রেটিক হবে, আমলাতান্ত্রিক হবে, মানে কেন্দ্র থেকে অর্ডার আসবে, সেই অর্ডার ফলো করবে আমলাতন্ত্র, এবং কোর্সিভ হবে, বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র কাজ করবে। কিন্তু গান্ধীজি এই যে মডার্ন নেশন স্টেটের যে কনসেপ্ট এটাকে ক্রিটিসাইজ করেন এবং বলেন যে রাষ্ট্র হবে একটা এথিক্যাল ইনস্টিটিউশন, যেখানে নন ভায়োলেন্স থাকবে, কোনো ভায়োলেন্স থাকবে না, হিংসা থাকবে না, অহিংসা থাকবে, মানে অহিংসা থাকবে, অহিংস হবে, এবং সেখানে ট্রুথ থাকবে, সত্য থাকবে, সত্য মানে ট্রুথ, আর নন ভায়োলেন্স, আর সেলফ রুল হবে, স্বরাজ। ঠিক আছে, এগুলো ডিসকাস করব। তাহলে সেলফ রুল মানে স্বরাজ। তাহলে রাষ্ট্র কেমন হবে? গান্ধীজি মনে করেন রাষ্ট্রের প্রকৃতি হবে নন ভায়োলেন্স, অহিংস, মানে হিংসা থাকবে না, এথিক্স ফলো করবে, নৈতিকতা, মোরালিটি থাকবে রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র সত্যতা ঠিক করবে, মানে সত্য হবে, মানে এবং রাষ্ট্র সেলফ রুল মানে স্বরাজ হবে, রাষ্ট্র স্বয়ং সম্পূর্ণ হবে। একটা রাষ্ট্রের মধ্যে তার সমস্ত চাহিদা পূরণ করার জন্য সমস্ত কিছু যেন থাকে, তাহলে সে একটা ভালো স্টেট হতে পারবে। হি শাউট টু ক্রিয়েট এ ডিসেন্ট্রালাইজড, কেমন হবে রাষ্ট্র? সেন্ট্রালাইজড না, ডিসেন্ট্রালাইজড হবে, বিকেন্দ্রীকরণ হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যেমন পাওয়ার থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেরকম যে স্টেট গভর্নমেন্ট রয়েছে বা গ্রামীণ অঞ্চলে পঞ্চায়েত লেভেলে, গ্রাম পঞ্চায়েত লেভেলেও পাওয়ার থাকবে সাধারণ মানুষের কাছে। এবং সেলফ রিলায়েন্ট হবে সরকার, কেমন হবে রাষ্ট্র? কেমন হবে? সেলফ রিলায়েন্ট, নন ভায়োলেন্ট হবে, সোশ্যাল অর্ডার বেসড অন জাস্টিস, ইকুয়ালিটি অ্যান্ড ইউনিভার্সাল ওয়েলফেয়ার বা সর্বদয়া, সর্বদয়ার কনসেপ্ট দিয়েছেন গান্ধীজি। তো এই যে কথাগুলো বললাম, টার্মগুলো বললাম, এগুলো জানলেই মোটামুটি 90% আপনারা জেনে গেছেন গান্ধীজির নেচার অফ দ্য স্টেট নিয়ে, গান্ধীজি স্টেট বলতে কি বলেছেন। ঠিক আছে, তো বাকি এখানে কিছুগুলো বইয়ের নাম দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ বই, এগুলো দেখে নেবেন, যে সর্বদয়া, হিন্দ স্বরাজ, অ্যান অটোবায়োগ্রাফি, কনস্ট্রাকটিভ প্রোগ্রাম কি। তো হিন্দ স্বরাজ সব থেকে ইম্পর্টেন্ট বলতে পারেন এই রিলেটেড, বাকিগুলো দেখে রাখতে পারেন। তো মডার্ন স্টেটকে কেন ক্রিটিসাইজ করেছেন সেটা আমি বলেই দিলাম। গান্ধীজি মডার্ন নেশন স্টেটকে সোললেস মেশিন বলেছেন, একটা নিষ্ঠুর যন্ত্র বলেছেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে পিডিএফ রয়েছে না, এই পিডিএফটা নিচে বাংলাতেও লেখা রয়েছে। ঠিক আছে, তো এমনটা নয় যে শুধু ইংরেজিতে রয়েছে, পিডিএফটা বাংলাতেও রয়েছে, আর এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন যদি মানে কি বলবো সেই আমাদের সাথে যুক্ত হন। আচ্ছা, সোললেস মেশিন কেন বলেছেন? কারণ আধুনিক রাষ্ট্র যে ব্যক্তিরকে এলিনেট করে, মানে ব্যক্তিকে বিচ্ছিন্ন করে, ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ করে। ঠিক আছে, তাই সোললেস মেশিন আধুনিক রাষ্ট্র। আর এটি বল প্রয়োগ করে, অনেক হিংস্র হয়, এটা এক্সপ্লয়টেশন করে, মানে শোষণ করে মানুষকে। আর এটি সেন্ট্রালাইজেশনকে ফলো করে, মানে কেন্দ্র সরকারের উপরে বেশি জোর দেয়। মিলিটারিজমকে ফলো করে, মানে সামরিক বাহিনীকে মানে শক্তিশালী করার কথা বলে। ম্যাটেরিয়ালিজমকে বেশি ফলো করে, মানে বস্তুর উপরে বেশি জোর দেয়, মানে সাধারণ মানুষের যে ভালো মন্দের বিষয়ে কিছু ভাবে না। তাই তিনি মডার্ন সিভিলাইজেশন যেটা রয়েছে তাকে তিনি স্যাটানিক বলেছেন, স্যাটানিক। হি ক্রিটিসাইজ দ্য মডার্ন স্টেট। কেন ক্রিটিসাইজ করেছে মডার্ন স্টেটকে? কারণ এটি বডিলি কমফোর্টকে প্রায়োরিটাইজ করেন। প্রায়োরিটাইজ মানে বেশি গুরুত্ব দেন বডি কমফোর্ট। বডিলি কমফোর্ট মানে মানুষ খুব সুখে শান্তিতে থাকবে, কষ্টর কিছু করবে না, না। ওভার মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। তো মানুষের যে নৈতিক বা আধ্যাত্মিক যে বিকাশ, যে সেই আধ্যাত্মিক বিকাশের বদলে বডি কমফোর্টকে বেশি জোর দেয়, মানে শান্তিতে সুখে শান্তিতে থাকবে, একদম চুপচাপ থাকবে, কিছু করবে না। আর এক্সপ্লয়েটিং উইকার রেসেস, যারা মানে যেমন কলোনিয়ালিজমের এখানে বলা রয়েছে, ইম্পেরিয়ালিজম, যারা মানে খুব নিচু তলায় থাকেন বা দুর্বল প্রকৃতির মানুষ, তাদেরকে এক্সপ্লয়েট করে, তাদেরকে শোষণ করে মডার্ন স্টেট, তাই তিনি ক্রিটিসাইজ করেছেন। আর ক্রিয়েটিং নিউ ফর্মস অফ স্লেভারি থ্রু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড কনজিউমারিজম। আর এই মডার্ন স্টেট কি করে একটা নতুন ধরনের স্লেভারি প্রথা বা দাস প্রথা তৈরি করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর মাধ্যমে, কনজিউমারিজমের মাধ্যমে। হ্যাঁ না, যখন আমরা কোনো কোম্পানিতে কাজ করি তখন সেই কোম্পানির মালিকের আমরা স্লেভ হয়ে যাই, দাস হয়ে যাই। তাহলে এই যে দাস ব্যবস্থা মডার্ন নেশন স্টেট প্রোভাইড করছে অ্যাকর্ডিং টু গান্ধীজি।
তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে, হেভি ইন্ডাস্ট্রিকে কিন্তু গান্ধীজি সাপোর্ট করতেন না, এটাও মাথায় রাখবেন। This civilization seeks to increase bodily comforts and it fails miserably even in doing so. তো মডার্ন নেশন স্টেট বডিলি কমফোর্ট দিতে চায় কিন্তু সেটাও দিতে পারে না। ফর গান্ধী দ্য মডার্ন স্টেট ডিহিউম্যানাইজ ম্যান, প্রমোট গ্রিড। তাহলে মডার্ন নেশন স্টেট কি গ্রিডকে, লোভকে বেশি বাড়াওয়া দেয়, মানে বাড়িয়ে দেয় মানুষের লোভকে, মানে হিউম্যানিজমকে কমিয়ে দেয়, মানুষের যে মানে ব্যক্তির যে মানুষ্য সত্তাকে অনেকটা কমিয়ে দেয়, মনুষ্য সত্তাকে। আর কম্পিটিশন বাড়ায়, মডার্ন নেশন স্টেট কী করে, প্রতিযোগিতা বাড়ায়, হিংসা তৈরি করে, হিংস, আর ডেস্ট্রয় ভিলেজ ইকোনমিজ, যে গ্রামীণ যে অর্থনীতি ব্যবস্থা রয়েছে সেই গ্রামীণ অর্থনীতি ব্যবস্থাকে ডেস্ট্রয় করে, ধ্বংস করে। কেন? কারণ তারা হেভি ইন্ডাস্ট্রির কথা বলে, মানে বড় বড় ইন্ডাস্ট্রির কথা বলে, যে কুটির শিল্পর কথা বলে না। তার জন্য গ্রামীণ যে ছোট ছোট যে ইন্ডাস্ট্রিজ রয়েছে সেগুলোর ক্ষতি হয়। তাহলে বুঝতে পারছো যে আগে যে ছোট ছোট ইন্ডাস্ট্রি ছিল সেখানে হাতে তৈরি করা হতো জিনিস, সেগুলো আর মডার্ন নেশন স্টেট আসার পরে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার পরে, শিল্প বিপ্লব হওয়ার পরে, যখন হেভি মেশিন তৈরি লাগানো হলো মানে প্রত্যেকটা জিনিস তৈরি করার জন্য, তখন কি হলো, তাহলে সেই গ্রামীণ অঞ্চলের যে সেই অর্থনীতি ব্যবস্থা সেটা ভেঙে গেল। তো দেখো গান্ধিয়ান কনসেপ্ট অফ দ্য স্টেট এথিক্যাল ফাউন্ডেশন। তাহলে গান্ধীজি রাষ্ট্র বিষয়ে কি বলেছেন? গান্ধীজির আইডিয়া অফ দ্য স্টেট ইজ মোরাল অ্যান্ড নন কোর্সিভ, নৈতিক এবং বল প্রয়োগহীন, যেটা বলে দিলাম আমি আগেই। আর স্টেট এর কাছে লিমিটেড পাওয়ার থাকবে, রাষ্ট্র, তাহলে গান্ধীজির আইডিয়াল স্টেট কি বলছেন? গান্ধীজি বলছেন যে রাষ্ট্রের কাছে সীমিত ক্ষমতা থাকবে। আর গভর্নেন্স কেমন হবে? ইন কনসেন্ট অ্যান্ড কোঅপারেশন, সম্মতি এবং সহযোগিতার মাধ্যমে শাসন হবে। আর তিনি ডিউটি এর উপরে বেশি ফোকাস করেছেন, কর্তব্য এর উপরে অধিকারের থেকে। মানে আমরা বলি না আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে, আমার অধিকার রয়েছে, আমি এটা করতে পারবো, আমার অধিকার চাই, অমুক অধিকার চাই। তাহলে তিনি বলছেন অধিকারের থেকেও ডিউটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ট্রু অথরিটি সিমস ফ্রম মোরাল লিডারশিপ নট কোর্সন। আর যে সত্যিকারের যে লিডারশিপ, নেতৃত্ব, আমরা একজন মোরাল লিডার থেকে পেতে পারবো, নাকি একজন যে বল প্রয়োগ করছে তার থেকে আমরা পেতে পারবো। Real Swaraj will come not by the acquisition of authority by a few but by the acquisition of the capacity by all to resist authority when abused. মানে কি, যে রিয়েল স্বরাজ, স্বরাজ মানে সেলফ রুল আর কি, সেই সেলফ রুল বা রিয়েল স্বরাজ আমরা তখনই পাবো, রিয়েল স্বরাজ উইল কাম নট বাই দ্য অ্যাকুইজিশন অফ অথরিটি, মানে কোনো একটা অথরিটিকে যখন আমরা গ্রহণ করে নিব তখন আমরা পাবো না, বাই এ ফিউ, কিছু জনের মাধ্যমে, কিছু জনের দ্বারা কোনো একটা অথরিটিকে আমরা মেনে নিলাম, কিন্তু আমরা রিয়েল স্বরাজ কখন পাবো? বাই দ্য অ্যাকুইজিশন অফ দ্য ক্যাপাসিটি বাই অল টু রেসিস্ট অথরিটি হোয়েন অ্যাবিউজ। আমরা যখন আমাদের কাছে এই ক্ষমতাটা থাকবে যে অথরিটি রয়েছে তাকেও আমরা মানে কি করতে পারবো, রেসিস্ট করতে পারবো, না মানে তাকে আমরা ফেলে দিতে পারবো, এরকম একটা কথা বলতে পারো, সেটা হচ্ছে রিয়েল স্বরাজ। স্টেট এজ এ সার্ভিস ওরিয়েন্টেড ইনস্টিটিউশন। তাহলে স্টেটকে একটা সার্ভিস ওরিয়েন্টেড হতে হবে, মানে সে সেবা করার মতো করে স্টেটকে ভাবতে হবে, নাকি সে পাওয়ার গেইন করার কথা ভাববে। রাষ্ট্র কেমন হবে? রাষ্ট্র একটা লোকনীতি ফলো করবে নাকি রাজনীতি। লোকনীতি আর রাজনীতির মধ্যে পার্থক্য রয়েছে। লোকনীতি মানে এথিক্যাল পাবলিক সার্ভিস, মানে মানুষের সুবিধার জন্য, মানুষের সাহায্যের জন্য কাজ করা। আর রাজনীতি মানে ক্ষমতা পাওয়ার জন্য, হ্যাঁ, পাওয়ার সিকিং, মানে ক্ষমতা পাওয়ার জন্য আমরা যখন কাজ করব সেটা হচ্ছে রাজনীতি। তাহলে রাষ্ট্রকে কিন্তু রাজনীতি ফলো করা চলবে না, রাষ্ট্রকে লোকনীতি ফলো করতে হবে অ্যাকর্ডিং টু গান্ধীজি। ঠিক আছে, আর এটার পয়েন্টটা তো বলেই দিয়েছি। এখন সেই গান্ধীজির থিওরি অফ দ্য স্টেট যখন আমরা পড়বো, গান্ধীজি রাষ্ট্র বিষয়ে কি বলেছেন তার 3-4টা বিষয় বলেছেন গান্ধীজি। একটা হচ্ছে স্বরাজ, তারপরে ট্রাস্টিশিপ, তারপর রয়েছেন সর্বদয়া। সেই কনসেপ্টগুলো একটু দেখলেই আমাদের হয়ে যাবে। তো স্বরাজ মানে কি? স্বরাজ মানে হচ্ছে সেলফ রুল অ্যান্ড সেলফ রেস্ট্রেন্ট। সেলফ রুল মানে নিজেই শাসন করা আর কি। মানে হচ্ছে সেলফ, রাজ মানে হচ্ছে রুল, স্বরাজ মানে সেলফ রুল। বুঝতে পারছেন? এটার ইটিমোলজিক্যাল অরিজিন বলতে পারেন। মোর দেন পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, ইট মিনস সেলফ ডিসিপ্লিন, সেলফ রেস্ট্রেন্ট, মোরাল সেলফ গভর্নমেন্ট। তাহলে কি এটা শুধুমাত্র স্বরাজ মানে কি? স্বরাজ মানে এটা নয় যে আমি স্বাধীন হয়ে যাব, রাজনৈতিক স্বাধীনতা। মানে যেমন আমরা 1947 সালে স্বাধীন হলাম,
আমাদের কাছে রাজনৈতিক স্বাধীনতা এলো। তাহলে রাজনৈতিক স্বাধীনতাই মানেই স্বরাজ না, স্বরাজ মানে সেখানে সেলফ ডিসিপ্লিনও থাকতে হবে না, নিয়ম শৃঙ্খলাও থাকতে হবে। সেলফ রেস্ট্রেন্ট, রেস্ট্রেন্ট মানে বাধা, মানে আত্মবাধাও থাকতে হবে। আমি যা কিছু তাই করতে পারবো না, হ্যাঁ না, যেটা নৈতিক, যেটা এথিক্যাল সেই কাজই করব। তখন আমি স্বরাজকে বাস্তবে ফিল করতে পারবো। স্বরাজ মানে আমার যা ইচ্ছা তাই কিছু করতে পারবো না। আমার কাছে রাজনৈতিক স্বাধীনতা থাকলেই যে স্বরাজ হয়েছে এরকমটা না, আমার কাছে মোরাল সেলফ গভর্নমেন্টও থাকতে হবে, নৈতিক যে নিজস্ব সরকার এই ধরনের বলতে পারো থাকতে হবে। স্বরাজের মানে হচ্ছে এটা। সেলফ রুল মানে এটা নয় যে আমার কাছে ক্ষমতা চলে আসছে, রাজনৈতিক ক্ষমতা, তাহলে আমি এখন স্বরাজে আছি না। আবার গান্ধীজি রাম রাজ্যের কথা বলেছিলেন না, তাহলে স্বরাজ বলতে তিনি এটা বলতে চাইছিলেন না যে এটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা, তিনি বলতে চাইছেন সেখানে সেলফ ডিসিপ্লিন থাকবে, স্বরাজের মধ্যে সেলফ রেস্ট্রেন্ট থাকবে, আর মোরাল সেলফ গভর্নমেন্ট থাকবে। গান্ধীজি স্বরাজ এমফেসাইজেস ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ সেলফ রুল। তিনি ব্যক্তি এবং কালেকটিভ মানে সংগ্রহ, সমবায়, সবাই এর সেলফ রুল, হ্যাঁ না, সেলফ রুল। কোনো শুধুমাত্র ব্যক্তির সেলফ রুলের কথা বলেননি বা কালেকটিভ সেলফ রুলের কথা বলেননি, দুটো মিশিয়ে সেলফ রুল। ঠিক আছে, তো ক্রিটিক অফ মেয়ার ট্রান্সফার অফ পাওয়ার, শুধুমাত্র পাওয়ার যে ক্ষমতা এখান থেকে এখানে চলে গেল, মানে এর কাছ থেকে স্বরাজ চলে গেল এর কাছে, এরকম ব্যাপারটা কিন্তু তিনি বলেননি। ইট উড বি ইংলিশ রুল উইদাউট দ্য ইংলিশ ম্যান, এটা একটা স্টেটমেন্ট। ইন্ডিভিজুয়াল স্বরাজ, মাস্টারি ওভার সেলফ, মানে ব্যক্তি স্বরাজ, মানে দু রকম স্বরাজ বললাম না, একটা হচ্ছে ব্যক্তির স্বরাজ আর একটা হচ্ছে কালেকটিভ মানে স্বরাজ। তাহলে ইন্ডিভিজুয়াল স্বরাজ মানে কি, মাস্টারি ওভার সেলফ, মানে নিজের উপরে যখন আমি মাস্টারি গেইন করব, বা আমাদের যে ডিজায়ার রয়েছে, যা ইচ্ছা রয়েছে, সেটার উপরে যখন আমরা কিছু গেইন করতে পারবো, তখন আমরা ইন্ডিভিজুয়াল স্বরাজকে ফিল করতে পারবো। আর ন্যাশনাল স্বরাজ, যখন আমরা এমন একটা সরকার বানাতে পারবো যেখানে ডিসেন্ট্রালাইজড হবে, হ্যাঁ না, সরকার ডিসেন্ট্রালাইজড, বিকেন্দ্রিক সরকার হবে, যেখানে পার্টিসিপেটরি ডেমোক্রেসি থাকবে, তখন আমরা ন্যাশনাল স্বরাজ গেইন করতে পারবো। স্বরাজের কি কি বৈশিষ্ট্য, স্বরাজের বৈশিষ্ট্য এগুলো মনে রাখবে। ডিসেন্ট্রালাইজেশন খুব ইম্পর্টেন্ট, আর এটি বিউরোক্রেটিককে রিজেক্ট করে, বিউরোক্রেটিক প্রসেস না, যে টপ ডাউন অ্যাপ্রোচ রয়েছে না, যে উপর থেকে অর্ডার আসবে, যে বিউরোক্রেটস রয়েছে তারা কাজকর্ম করবে, আমলাতন্ত্র যেমন এসডিএম যারা রয়েছেন আর কি, তারা কাজ করবেন, এটা তিনি মানতেন না। টপ ডাউন গভর্নেন্সকে তিনি মানতেন না। তিনি মানে গ্রাসরুট লেভেল ডেভেলপমেন্টের কথা বলতেন, হ্যাঁ না, ভিলেজ সেলফ রুলের কথা বলতেন, গ্রাম স্বরাজের কথা বলতেন তিনি, মানে গ্রামীণ অঞ্চল থেকে বিকাশ হবে, এই কথা বলতেন তিনি। এথিক্যাল পলিটিক্স বেসড অন ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স, রাজনীতি হবে ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স, না, হিংসা থাকবে না সেখানে। সেলফ সাফিসিয়েন্সি হবে প্রোডাকশন অ্যান্ড কনজামশনে, একটা যে মানে গ্রামই বলি বা রাষ্ট্রই বলি, তার মধ্যে তার প্রোডাকশন এবং কনজামশন যেন সে নিজেই করতে পারে, বাইরের উপরে কারো উপরে যেমন ডিপেন্ড না হতে হয় তাকে, হ্যাঁ, তখন সেলফ সাফিসিয়েন্ট হবে একটা স্টেট। আর গ্রাম স্বরাজ, আচ্ছা ওটা আমরা পড়লাম কি, আমরা পড়লাম স্বরাজ, হ্যাঁ না, এক নম্বর পড়লাম স্বরাজ, থিওরি অফ দ্য স্টেটে। এরপরে আমরা কি পড়বো, গ্রাম স্বরাজ। গ্রাম স্বরাজ হো একটা গান্ধীজির একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বলতে পারেন, গান্ধীজির ফান্ডামেন্টাল ইউনিট অফ দ্য স্টেট, ফান্ডামেন্টাল মৌলিক একক, রাষ্ট্রের মৌলিক একক হচ্ছে গ্রাম স্বরাজ। ইচ ভিলেজ এজ এ কমপ্লিট সেলফ সাফিসিয়েন্ট রিপাবলিক, মানে প্রত্যেকটা গ্রামকে হতে হবে স্বয়ং সম্পূর্ণ, না, সেলফ সাফিসিয়েন্ট রিপাবলিক, স্বয়ং সম্পূর্ণ প্রজাতন্ত্র হতে হবে, প্রজাদের দ্বারা শাসিত হতে হবে। আর এখানে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থাকবে, মানে প্রত্যেকটা গ্রামে গ্রাম পঞ্চায়েত থাকবে, সেটা ইলেক্টেড গ্রাম পঞ্চায়েত হবে, হ্যাঁ না, আর সেখানে পার্টিসিপেটরি ডেমোক্রেসি হবে, মানে সবাই অংশগ্রহণ করবে, অ্যান্ড ডাইরেক্ট ডিসিশন মেকিং হবে, মানে গ্রাম স্বরাজে, হ্যাঁ না, ডিসিশন মেকিং হবে, মানে সিদ্ধান্ত গ্রহণ হবে ডাইরেক্টলি, মানে সবাই পার্টিসিপেট করার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ হবে। আর সেখানে ফিচার্স কি, গ্রাম স্বরাজের প্রথম ফিচার্স হচ্ছে সেটা সেলফ রিলায়েন্ট হবে ইন বেসিক নিডস, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, এইসব যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই সব বিষয়ে সে সেলফ সাফিসিয়েন্ট, তাকে কারো উপরে নির্ভর হতে হবে না, একটা গ্রাম যেন সেলফ সাফিসিয়েন্ট হয়। আর সেখানে লোকাল প্রোডাকশন থাকবে ইন্ডিজিনাস মেথড প্রয়োগ করে, যেমন আমাদের যদি বলি, আমাদের এই সাইডে, আমি অ্যাকচুয়ালি কি বলে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, তো যদি ঝাড়গ্রামের দিকের কথা বলি, এই দিকের একটা লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা, হ্যাঁ না,
কলকাতার দিকের লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা কিংবা অন্য জায়গার লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। তো সেইখানের যা যা প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রয়োজনীয়তাগুলো যেন সেই অঞ্চল থেকেই পূরণ হয়ে যায়। কোঅপারেটিভ ওনারশিপ অ্যান্ড প্রোডাকশন, কোঅপারেটিভ ওনারশিপ থাকতে হবে, মানে কোঅপারেটিভ মানে সহযোগী একটা ওনারশিপ মালিকানা থাকতে হবে, উৎপাদন হবে সেরকমভাবে সহযোগী উৎপাদন, না? এডুকেশন, স্যানিটেশন, পাবলিক হেলথ, ভিলেজ রেসপন্সিবিলিটি সব কিছু গ্রাম স্বরাজের মধ্যে পড়বে। আর সিম্পল লিভিং, ফিজিক্যাল লেবার অ্যান্ড ইকুইটি, এই তিনটা জিনিসের কথা তিনি বলেছিলেন যে মানুষ সিম্পল লিভিং হবে, মানে একটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে। তিনি ফিজিক্যাল লেবারও দিবেন, এরকম না যে মানে পড়াশোনা করছি আমি টিচার মানে আমি মানে চাষের কাজ করব না, তাহলে আমি যে চাষের কাজের থেকে যে আমি খাবারটা পাচ্ছি এগ্রিকালচার থেকে, সেই খাবারটা আসবে কোথা থেকে? আমাকে ফিজিক্যাল লেবারও পার্টিসিপেট করতে হবে। শুধুমাত্র আমি মানে মানে আমাদের যে মেন্টাল লেবার বা আমাদের মাইন্ডের মাধ্যমে যে কাজ করছি, সার্ভিস সেক্টরে কাজ করলে হবে না, মানে ফিজিক্যাল বডিকেও বা ফিজিক্যাল লেবারকেও আমাকে অ্যাপ্লাই করতে হবে। এবং ইকুয়ালিটির কথা বলেন, ইফ দ্য ভিলেজ পেরিস ইন্ডিয়া উইল পেরিস টু, যদি গ্রাম উন্নত হয় তাহলে ইন্ডিয়াও উন্নত হবে। আর পঞ্চায়েত রাজে কি থাকবে? পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনসে সেখানে ইলেক্টেড কাউন্সিল হবে, তারা লেজিসলেটিভ হিসেবেও কাজ করবে, এক্সিকিউটিভ হিসেবেও কাজ করবে, আবার জুডিশিয়ারি হিসেবেও কাজ করবে। মানে কি লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, বুঝতেই পারছে না আশা করছি, এর বাংলা মনে পড়ছে না, যদিও মানে মনে পড়ছে না, ঠিক আছে, এগুলো তো সবাই জানেন, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। তো ট্রু গ্রাসরুটস ডেমোক্রেসি এনশিওরিং পিপলস পার্টিসিপেশন। আর যখন গ্রাসরুট ডেমোক্রেসি কিভাবে আসবে? যখন গ্রামের সাধারণ অঞ্চলের মানুষ পার্টিসিপেট করবে রাজনীতিতে, হ্যাঁ না, অংশগ্রহণ করবে রাজনীতিতে, গ্রাসরুট লেভেল থেকে ডেমোক্রেসি তৈরি হবে যখন গ্রাম পঞ্চায়েত হবে, গ্রাম পঞ্চায়েত চলবে। আর গ্রাম স্বরাজের বৈশিষ্ট্য ওই যে বলে দিলাম, সুপ্রিমেসি অফ মেন হবে মেশিনের থেকে, না, মেশিনকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না, মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হবে, হ্যাঁ না, মানুষের দ্বারা কাজ হবে, মেশিন দ্বারা নয়। ফিজিক্যাল লেবার থাকবে এজ ডিউটি, মানে প্রত্যেকটা ব্যক্তিকে ফিজিক্যাল লেবার করতে হবে, তার ডিউটি হচ্ছে সেটা। অর্থনৈতিক ইকুয়ালিটি তৈরি করতে হবে, যাতে কিভাবে তৈরি হবে? ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ মানে রিসোর্সেস, যখন আমরা রিসোর্স যে রয়েছে সেই রিসোর্স মানে যা কিছু রয়েছে সমাজে, সেই রিসোর্স কিভাবে ডিস্ট্রিবিউট করব? সমান অধিকারভাবে। যদি সমানভাবে সবাইকে ডিস্ট্রিবিউট করি তাহলে ইকুয়ালিটি থাকবে। আর ডিসেন্ট্রালাইজেশন হবে ও পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক পাওয়ার, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে পাওয়ার রয়েছে তার বিকেন্দ্রীকরণ হবে। আর স্বদেশী, লোকাল সেলফ রিলায়েন্স, স্বদেশী মানে লোকাল সেলফ রিলায়েন্স, মানে নিজের দেশে যা কিছু তৈরি হচ্ছে আর কি, সেলফ সাফিসিয়েন্সি, এগুলাই হচ্ছে গ্রাম স্বরাজের বৈশিষ্ট্য। গ্রাম স্বরাজে মানুষের উপর জোর দেওয়া হবে নাকি মেশিনের উপর, ফিজিক্যাল লেবারের উপর জোর দেওয়া হবে একটা ডিউটি বা কর্তব্য হিসেবে, মানে প্রত্যেক ব্যক্তিকে ফিজিক্যাল লেবার করা উচিত। অর্থনৈতিক সাম্যের কথা বলা হবে, যাতে সবাই ইকুয়ালিটি মানে উপভোগ করতে পারে, সমান অধিকার পেতে পারে, তাই সমানভাবে বন্টন করতে হবে রিসোর্সেসের। আর ডিসেন্ট্রালাইজেশন হবে পলিটিক্যাল এবং ইকোনমিক পাওয়ারের, আর কি হবে? স্বদেশী অ্যান্ড সেলফ সাফিসিয়েন্সি, যেটা আমি বলেছি অনেকবার, হ্যাঁ না। এরপর আসছে আমাদের ট্রাস্টিশিপ, যেটা আমাদের সিলেবাসে একদম বলেই দেওয়া আছে, ট্রাস্টিশিপ পড়তে হবে আর সর্বদয়া পড়তে হবে, ঠিক আছে। তো ট্রাস্টিশিপ মানে কি? ট্রাস্টিশিপ হচ্ছে একটা সেন্ট্রাল এলিমেন্ট অফ গান্ধীজির সোশিও ইকোনমিক ফিলোসফি। তাহলে গান্ধীজি যে সামাজিক অর্থনৈতিক দর্শনের রয়েছে, গান্ধীজির দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই ট্রাস্টিশিপ। ট্রাস্টিশিপ একটা এথিক্যাল নন ভায়োলেন্ট অল্টারনেটিভ প্রোভাইড করেন ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজমের, বুঝতে পারছো তো? যে ক্যাপিটালিজম আমরা পড়েছি, সোশ্যালিজম পড়েছি, তার একটা অল্টারনেটিভ হিসেবে ট্রাস্টিশিপের ধারণা দেন কে? গান্ধীজি। বাই স্পিরিচুয়ালাইজিং দ্য আইডিয়া অফ প্রপার্টি অ্যান্ড ওয়েলথ, তিনি প্রপার্টি এবং ওয়েলথ মানে সম্পত্তি, যে সম্পত্তি রয়েছে তার একটা আধ্যাত্মিক ধারণা দেন। তাহলে আমরা সোশ্যালিজম কি, ক্যাপিটালিজমে কি পড়েছি? ক্যাপিটালিজমে হচ্ছে হ্যাভস বা পুঁজিপতি থাকবে আর নিচে থাকবে ওয়ার্কার্স, হ্যাঁ, সেটা আলাদা একটা ব্যবস্থা। সোশ্যালিজমে কি পড়েছি? যে সবাইকে সমানভাবে বন্টন করা হবে, হ্যাঁ না। কিন্তু গান্ধীজি একটা আলাদা ধরনের ধারণা দেন, সেটাই হচ্ছে গান্ধীজির ট্রাস্টিশিপের কনসেপ্ট, সেটা আমরা পড়ব।
গান্ধী ডেভেলপ ট্রাস্টিশিপ এজ এ ওয়ে টু রিকনসাইল ইকোনমিক ইনইকুয়ালিটি উইথ মোরাল রেসপন্সিবিলিটি, যে তিনি বলছেন যে অর্থনৈতিক অসাম্য রয়েছে, সেই অর্থনৈতিক অসাম্যকে আমরা কি করতে পারবো, শেষ করতে পারবো একটা মোরাল বা নৈতিক দায়বদ্ধতা দিয়ে বা দায়িত্ববোধ দিয়ে, মোরাল রেসপন্সিবিলিটি দিয়ে। গান্ধীজির ইউনিক সোশিও ইকোনমিক ফিলোসফির নামই হচ্ছে কি, ট্রাস্টিশিপ। মোরাল stewardship of wealth, wealthy individuals should act as trustee for society। তিনি বলতে চাইছেন ট্রাস্টিশিপের কনসেপ্টে যে যারা যারা ধনী শ্রেণীর লোক রয়েছে বা হ্যাভস লোক রয়েছে, হ্যাভস এখানে যদিও গান্ধীজি বলেননি তবু আর কি, যারা ওয়েলদি পিপল, যাদের কাছে অনেক সম্পত্তি রয়েছে, অর্থ রয়েছে, তারা একটা ট্রাস্টি হিসাবে কাজ করবে সমাজের, হ্যাঁ না, তারা সমাজের একটা ট্রাস্টি হিসাবে কাজ করবে। আর ট্রাস্টি মানে কি, ট্রাস্টি হচ্ছে একজন ব্যক্তি হু হোল্ডস প্রপার্টি, যে প্রপার্টি মানে কি সম্পত্তি বা বলতে পারো, হ্যাঁ না, প্রপার্টি ওর মানে সম্পত্তি আর কি, প্রপার্টি ওর ওয়েলথ, যে প্রপার্টি আর ওয়েলথকে হোল্ড করে মানে নিজের কাছে রাখে, ইন ট্রাস্ট ফর আদার্স হু আর আইডেন্টিফাইড এজ বেনিফিশিয়ারিজ। সেই ব্যক্তি নিজের স্বার্থের জন্য প্রপার্টিকে হোল্ড করে রাখে না, সেই ব্যক্তি অন্য যার প্রয়োজন, যার বেনিফিশিয়ারি, যার দরকার, তার জন্য সে প্রপার্টিটাকে হোল্ড করে রাখে একজন ট্রাস্টি হিসাবে। বুঝতে পারছো? এ ট্রাস্টি হ্যাজ নো রাইট টু অ্যাকুমুলেট ওয়েলথ ফর হিজ ওন এনজয়মেন্ট, মানে একজন ট্রাস্টি তার নিজের মানে এনজয়মেন্টের জন্য বা নিজের স্বার্থের জন্য সে প্রপার্টিকে হোল্ড করে রাখে না। হি মাস্ট ইউজ ইট ফর দ্য ওয়েলফেয়ার অফ দোজ ইন নিড, যাদের প্রয়োজন রয়েছে ওয়েলথের, যাদের প্রয়োজন রয়েছে প্রপার্টির, তাদের স্বার্থের জন্য, তাদেরকে সাহায্য করে দেওয়ার জন্য প্রপার্টিকে হোল্ড করেন। বুঝতে পারছেন? কি প্রিন্সিপাল, তাহলে ট্রাস্টিশিপের কি কি প্রিন্সিপাল রয়েছে সেগুলো ভালো করে আমাকে দেখতে হবে। তাহলে ট্রাস্টিশিপের কনসেপ্টে কি বলেন গান্ধীজি, যে যে ওয়েলদি পিপল রয়েছে বা ধনী শ্রেণীর লোক রয়েছে, তারা তাদের প্রপার্টিকে বা ওয়েলথকে ধরে রাখবে যাদের দরকার সমাজে, তাদেরকে দেওয়ার জন্য, বুঝতে পারছো, তাদেরকে সাহায্য করার জন্য একজন ট্রাস্টি হিসাবে সে কাজ করবে। নো অ্যাবসলিউট প্রাইভেট প্রপার্টি রাইটস, হ্যাঁ না, সোশ্যালিজমের কনসেপ্ট থেকে সম্পূর্ণ আলাদা, ক্যাপিটালিজমের থেকে সম্পূর্ণ আলাদা, হ্যাঁ না। কি বলছেন, যে কোনো অ্যাবসলিউট প্রাইভেট প্রপার্টির রাইটস থাকবে না, মানে ব্যক্তিগত সম্পত্তি অধিকার বলে কিছুই থাকবে না। প্রপার্টি ইউজ জাস্টিফাইড বাই সোশ্যাল ওয়েলফেয়ার। আর আমরা যে সম্পত্তিকে কখন জাস্টিফাই করব, কখন আমরা সম্পত্তিকে একটা মানে নেই সঙ্গত বলবো, যখন সেটি সামাজিক ওয়েলফেয়ার মানে ভালোর জন্য ব্যবহার হবে, না, সমাজ কল্যাণের জন্য ব্যবহার হবে। ইট রিজেক্টস ভায়োলেন্ট এক্সপ্রোপ্রিয়েশন অ্যান্ড ক্লাস কনফ্লিক্ট। আর এটি যে শ্রেণী সংগ্রামকে কি করে রিজেক্ট করে, বুঝতে পারছো তো? এই ট্রাস্টিশিপের কনসেপ্ট যে দুটো শ্রেণী রয়েছে তাদের মধ্যে দ্বন্দ্ব, এরকম কিছু ব্যাপার না। এটি কি বলে যে ঠিক আছে দুটো শ্রেণী রয়েছে, যারা উঁচু শ্রেণীর লোক আছে তারা হেল্প করছে নিচু শ্রেণীর লোককে, তাদেরকে এক্সপ্লয়েট করছে না। এনকারেজ ভলেন্টারি এথিক্যাল রিডিস্ট্রিবিউশন অফ সারপ্লাস, যেটা বেশি হয়ে গেল, সারপ্লাস ভ্যালু যে মার্কসিজম আমরা পড়িনি যদিও, মার্কসিজম সারপ্লাস ভ্যালুর কথা বলে, যেটা মানে বেশি হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে, সেই অতিরিক্তটাকে কি করব আমরা, রিডিস্ট্রিবিউশন করব, পুনরায় অন্য কাউকে দিয়ে দিব যার দরকার, যার প্রয়োজন রয়েছে। প্রপার্টি অ্যান্ড ওয়েলথ হেল্ড ইন ট্রাস্ট অফ কমন গুড, এমন যে সাধারণের ভালোর জন্য, আমরা সবার ভালোর জন্য আমরা প্রপার্টিকে আর ওয়েলথকে আমরা ধরে রাখবো। legally regulated if necessary but founded on voluntary moral acceptance, limits on maximum income। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ট্রাস্টিশিপ বলে, ট্রাস্টিশিপের কনসেপ্ট গান্ধীজি, যে ম্যাক্সিমাম ইনকামের কথা আমরা বলবো না, না, ম্যাক্সিমাম ইনকাম থাকবে না। যদি কেউ ম্যাক্সিমাম ইনকাম করে মানে বেশি আয় করে, তাহলে তো ইনইকুয়ালিটি তৈরি হবে। তাহলে লিমিটস অন ম্যাক্সিমাম ইনকাম টু রিডিউস ইনইকুয়ালিটি, যাতে অসাম্য না তৈরি হয় তার জন্য আমাদেরকে কি করতে হবে, ইনইকুয়ালিটি মানে ম্যাক্সিমাম ইনকামকে কম করতে হবে। আমার যতটা প্রয়োজন, আমার খাবার হয়ে গেছে বাস, আর কিছু দরকার নেই, আমাকে কোনো মার্সিডিজ কিনতে হবে না, রোলস রয়েলস কিছু কিনতে হবে না। বুঝতে পারছো তো? মানে আমি স্ট্যাটাস সিম্বল হিসেবে কিছু, আমাকে যে ডায়মন্ডই পড়তে হবে, গোল্ডই পড়তে হবে, এরকম কোনো ব্যাপার নয়। যতটা সমান অধিকার ততটা হলেই হলো। প্রোডাকশন ডিটারমাইন সোশ্যাল নেসেসিটি নট পার্সোনাল গ্রিড, হ্যাঁ না, যেটা প্রোডাকশন হবে, যেটা উৎপাদন হবে, সেটা সমাজের প্রয়োজনীয় অনুযায়ী উৎপাদন হবে, মানুষের মানে লোভ ইচ্ছা অনুযায়ী উৎপাদন হবে না।
আর ট্রাস্টিশিপ কি প্রোভাইড করে? এ মিনস অফ ট্রান্সফারিং দ্য প্রেজেন্ট ক্যাপিটালিস্ট অর্ডার ইনটু অ্যান ইগালিটেরিয়ান ওয়ান। তাহলে বর্তমান যে ক্যাপিটালিস্ট অর্ডার রয়েছে, একটা পুঁজিবাদী ব্যবস্থা রয়েছে, একটা পুঁজিবাদী ব্যবস্থা, সেই পুঁজিবাদী ব্যবস্থা থেকে আমরা কি করব? একটা ইগালিটেরিয়ান ওয়ান, একটা সাম্যবাদী সমাজের দিকে নিয়ে যাওয়ার কথা বলতে পারো, হ্যাঁ না, যেখানে সব কিছু সমান হবে। সেটাই হচ্ছে ট্রাস্টিশিপের একটা কনসেপ্ট। তাহলে ট্রাস্টিশিপ অ্যাকচুয়ালি ক্যাপিটালিজম আর সোশ্যালিজম থেকে একটু ভিন্ন। এটি পুঁজিবাদী সমাজ থেকে সমাজ মানে সাম্যবাদী সমাজের দিকে নিয়ে যাওয়ার কথা বলে অনেকটা। আর ট্রাস্টি কারা? ট্রাস্টি হচ্ছে, মনে রাখবেন, এরা ওয়েলদি ক্লাস, যাদের কাছে ধন সম্পত্তি রয়েছে তারা, ঠিক আছে, তারা তাদের ধন সম্পত্তি যাতে রয়েছে, তার প্রপার্টি রয়েছে, সেটা ধরে রাখে যাতে যাদের দরকার, যারা গরিব শ্রেণীর লোক, যাদের প্রয়োজনীয়তা আছে তাদেরকে দেওয়ার জন্য, এজ এ ট্রাস্টি। ইসোফেনিস্ট ডিটাচমেন্ট আর নন প্যাশন, এইটা হচ্ছে একটা কনসেপ্ট, এটার উপরে বেশ করে ট্রাস্টিশিপের কনসেপ্ট এসছে, যে ট্রাস্টিরা যারা রয়েছে তারা মনে করেন যে এভরিথিং বিলংস টু গড, সব কিছুই ভগবানের, আমার কিছুই না, সব কিছু ঈশ্বরের। ইউজ অনলি হোয়াট ইউ নিড, যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করো, না এর থেকে বেশি ব্যবহার করার দরকার নেই, কারণ এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব ঈশ্বরের তৈরি করা, হ্যাঁ না, তাহলে আমার যতটা দরকার আমি ততটা প্রয়োগ করি, ব্যবহার করি, তারপরে ছেড়ে দিই। গান্ধীজি's religious ethics, all property belongs to God, একই বিষয়, সার্ভিস অ্যান্ড রিটার্নস অফ ওনারশিপ। এরপর রয়েছে আমাদের সর্বদয়া কনসেপ্ট। তাহলে ট্রাস্টিশিপের কনসেপ্ট আশা করছি বুঝতে পেরেছেন, আর না বুঝতে পারলে আরেকবার ভিডিও দেখতে পারেন, যে কিছুই না, ট্রাস্টিশিপ হচ্ছে, আবার বললে হয়তো টাইম নষ্ট হবে, ঠিক আছে। তো সর্বদয়া মানে কি? সবার উদয়, হ্যাঁ না, ওয়েলফেয়ার অফ অল, সবার উদয় হচ্ছে সর্বদয়। তাহলে সর্বদয়া একটা হচ্ছে সংস্কৃত শব্দ, যেটি দুটো শব্দ মিলিত হয়ে গঠিত হয়েছে, একটা হচ্ছে সর্ব আর উদয়, হ্যাঁ না, অল আপলিফমেন্ট। Thus the etymological meaning of সর্বদয়া is the upliftment or well-being of all, সবার উদয়কে বলা হয় সর্বদয় বা সবার উদয়, বুঝতে পারছো? or universal welfare, ইউনিভার্সাল মানে পুরো ইউনিভার্স না। গান্ধী অ্যাডপ্টেড ইট ফ্রম জন রাস্কিন, আচ্ছা, তিনি জন রাস্কিন থেকে প্রভাবিত হয়ে এই সর্বদয়ের কনসেপ্টটা গ্রহণ করেছিলেন। আচ্ছা, গান্ধী ট্রান্সলেশন। আচ্ছা, সর্বদয়ের কি কি কনসেপ্ট রয়েছে? মূল আইডিয়া কি সর্বদয়ের? মূল আইডিয়া হচ্ছে ইউনিভার্সাল আপলিফমেন্ট, নট দ্য গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। আচ্ছা, ইউটিলিটেরিয়ানিজম বলে একটা কনসেপ্ট আছে, মানে বলে বেনথামের। তো বেনথাম একজন থিঙ্কার আছেন, তিনি বলতেন যে গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, ঠিক আছে, বা গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, মানে সর্বাধিক মানুষের সুখ হলেই হবে, একজন মানুষের সুখের কোনো গুরুত্ব নেই। ধরো আমরা নৌকাতে কোথাও যাচ্ছি, হ্যাঁ না, জাহাজে করে যাচ্ছি, তাহলে যদি নদীতে এমন অবস্থা হয় যে নদীটা মানে নৌকাটাই বা জাহাজটি ডুবে যাচ্ছে, যে দু একজনকে যদি আমরা ফেলে দিই নদীর জলে, তাহলে হ্যাঁ নদীটা মানে নৌকাটি ডুবছে না, তাহলে আমরা দুজনকে ফেলেই দিই, হ্যাঁ না, কোনো অসুবিধা নেই, এতে সবার ভালো হবে, হ্যাঁ, একজন দুজনের ভালোর কোনো গুরুত্বই নেই। আর এই পলিসিতে গান্ধীজি মানতেন না, না না এরকম না, সবাইকে বাঁচাতে হবে, সবাইকে মানে ঘাটে নিয়ে যেতে হবে, না সবাইকে নৌকাতে পের করতে হবে, এরকম না যে কাউকে ফেলে দিব বাকি সবাই চলে গেলাম বাস, এর ব্যাপারটা নাই। নট দ্য গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, ইউনিভার্সাল আপলিফমেন্ট হোনা চাই, মানে সরি হিন্দি চলে এসছে, ইউনিভার্সাল আপলিফমেন্ট হতে হবে। নন ভায়োলেন্ট ইগ্যালিটেরিয়ান হিউম্যানিস্টিক সোসাইটি, একটা মানে যেখানে হিংসা থাকবে না, একটা ইগ্যালিটেরিয়ান সমান অধিকার থাকবে, সাম্য থাকবে, এমন হিউম্যানিস্টিক সোসাইটি হবে, হ্যাঁ না, মানব সমাজ হবে যেখানে, সেটাই হচ্ছে সর্বদয়ের কনসেপ্ট, মানে সবার উদয় হবে, ভালো হবে, এবং কোনো সেন্ট্রালাইজড অথরিটি থাকবে না, এবং রাজনৈতিক আর অর্থনৈতিক ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ হবে। রাজনৈতিক অধিকার হোক বা অর্থনৈতিক অধিকার হোক, সেটা পুরো গ্রামীণ স্তর পর্যন্ত যেন পৌঁছায়, না রাজনীতি যেন দিল্লিতেই শুরু এবং কলকাতাতেই শুরু, হ্যাঁ না, গ্রামীণ স্তরে পৌঁছালোই না, এরকম না হয়, গ্রামীণ স্তরেও যেমন রাজনীতি পৌঁছাতে পারে, এবং অর্থনীতি, কুটির শিল্প ডেভেলপ, মানে হেভি ইন্ডাস্ট্রি থেকে কুটির শিল্প, ইকোনমিক্স ডিসেন্ট্রালাইজেশনও হওয়া উচিত, বুঝতে পারছো তো, তবেই সর্বদয় হবে, সবার উন্নতি হবে। ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি উইদাউট এক্সপ্লয়টেশন, আর সেখানে ইকুয়ালিটি থাকবে, সাম্য থাকবে, ফ্র্যাটার্নিটি থাকবে, মৈত্রী থাকবে, লিবার্টি থাকবে, স্বাধীনতা থাকবে। আর এই ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড লিবার্টি, এটা হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন 1789 এর মূল কথা।
ঠিক আছে, এটা মনে রাখবেন। ইকোনমিক সিস্টেম বেসড অন লোকাল সেলফ সাফিসিয়েন্সি কোঅপারেশন। আর ইকোনমিক সিস্টেম কেমন হবে? লোকাল সেলফ সাফিসিয়েন্সি, লোকাল লেভেলে আত্মনির্ভর, হ্যাঁ না, লোকাল লেভেলে সব কিছু যেন অ্যাভেলেবেল থাকে, সহযোগিতা থাকে, কারো উপরে ডিপেন্ড হতে না হয়। সম্ভাবা, সেন্স অফ ইকুয়ালিটি, ব্রেড লেবার, অপরিগৃহ, নন প্যাশন অ্যান্ড ট্রাস্টিশিপ, এগুলো কনসেপ্ট। দ্য গুড অফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ কন্টেইনড ইন দ্য গুড অফ অল। তাহলে ব্যক্তির উন্নতি তখনই হবে যখন সবার উন্নতি হবে। একটু অন্য রকমের কনসেপ্ট না? আমরা যখন লিবারালিজম পড়বো দেখো, সেখানে বলে ব্যক্তির উন্নতি হলেই সবার উন্নতি হবে, কারণ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি আরেকজন ব্যক্তি আরেকজন ব্যক্তি, এরকম ব্যক্তি ব্যক্তি মিশেই তো সমাজ তৈরি হয়। তাহলে একজন ব্যক্তির উন্নতি করলে অ্যাকচুয়ালি আরেকজন ব্যক্তির উন্নতি করলে সমাজের উন্নতি হবে। এখানে বলছেন না, যদি সবার উন্নতি হয় তাহলে ব্যক্তিরও উন্নতি হবে। দ্য গুড অফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ কন্টেন্ড ইন দ্য গুড অফ অল। তাহলে সর্বদায়ের কনসেপ্টে কি রয়েছে? নো আনহোলসাম কম্পিটিশন, কোনো ধরনের প্রতিযোগিতা থাকবে না, কোনো এক্সপ্লয়টেশন আর ক্লাস হেট্রেড কিছুই থাকবে না, শোষণও থাকবে না, আর শ্রেণী যে হিংসা বা হেট্রেড এসব কিছু থাকবে না। এমফেসিস অন ট্রুথ, লাভ অ্যান্ড নন ভায়োলেন্স, ট্রুথ, লাভ অ্যান্ড নন ভায়োলেন্স, এর উপরে জোর দিতে হবে। আর লোকনীতির কথা বলা হবে, রাজনীতির কথা বলা যাবে না। পলিটিক্স উইল বি দ্য ইনস্ট্রুমেন্ট অফ পাওয়ার বাট অ্যান এজেন্সি অফ সার্ভিস। পলিটিক্স এজ সার্ভিস রেদার দেন পাওয়ার সিকিং, যেটা আমি আগেই বলে দিয়েছি। নো প্রাইভেট প্রপার্টি এজ সোর্স অফ এক্সপ্লয়টেশন, কোনো মানে ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, ট্রাস্টি থাকতে পারে। মানে একটা হয় এখানে একটা জমি রয়েছে, আমি এর মালিক, না, এটা ধরো আমি এর মালিক, এরকম ব্যাপারটা থাকবে না। আমি এজ এ ট্রাস্টি সেই জমিটার মানে ট্রাস্টি থাকবো, না, আমি একজন ট্রাস্টি থাকবো, যখন কারো দরকার হবে আমি এখান থেকে তাকে অন্য কাউকে সাহায্য করব। এটা আমার মালিক, আমার এইখান থেকে কিছু নিলে আমি টাকা নিব, এরকম কিন্তু ব্যাপার হবে না। পঞ্চায়েত রাজ ফর লোকাল গভর্নেন্স, আর লোকাল লেভেলে গভর্নেন্সের জন্য, শাসন করার জন্য একটা পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন থাকবে, সেখানে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি সমস্ত কাজকর্ম হবে। আর ভিলেজ সেলফ সাফিসিয়েন্ট, স্বদেশী হবে। ম্যান এজ দ্য সেন্টার অফ দ্য ডেভেলপমেন্ট, আর বিকাশের কেন্দ্রে থাকতে হবে কাকে? ব্যক্তিকে, মেশিনকে নয়। মানে মানুষ সব কিছু তৈরি করবে না, ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি সব কিছু বানাবে, কোনো হেভি ইন্ডাস্ট্রি, বড় বড় যে কোম্পানি সব কিছু বানাবে না। তাহলে মেন সেন্ট্রিক ডেভেলপমেন্ট হবে। নন ভায়োলেন্স আরেকটা, আর সত্যাগ্রহ। নন ভায়োলেন্স আর সত্যাগ্রহ হচ্ছে স্টেটের বৈশিষ্ট্য বা নেচারের ক্ষেত্রে মানে গান্ধীজি বলেছেন। অহিংসা, নন ভায়োলেন্ট, হিংসা নয়, এটার মানে কি? এটা এথিক্যাল ফাউন্ডেশন, সেখানে কোনো ভায়োলেন্স থাকবে না, সেখানে ভালোবাসা থাকবে, গুডউইল থাকবে, সবার জন্য ভালো চিন্তা ভাবনা হবে। অল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লিডারশিপ, হ্যাঁ না, রিলেশন সব কিছু ভালো। সত্যাগ্রহ মানে সত্যের প্রতি আগ্রহ, সত্যাগ্রহ, না। মেথড অফ নন ভায়োলেন্ট ডাইরেক্ট অ্যাকশন, নট প্যাসিভ রেসিস্ট্যান্স অ্যান্ড সোল ফোর্স ইউজড এজ এ পলিটিক্যাল ওয়েপন এগেনস্ট ইনজাস্টিস। সত্যাগ্রহকে আমরা ইনজাস্টিসের উপরে, যখন ইনজাস্টিস হচ্ছে, অন্যায় হচ্ছে, তার জন্য একটা উইপন বা যন্ত্র হিসেবে বা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবো। আর সত্যাগ্রহের কি কি বৈশিষ্ট্য? কনভার্জন নট কোর্সিয়ান, কোর্সিয়ান না, বল প্রয়োগ করা যাবে না, কনভার্জন করতে হবে। কনসিস্টেন্সি বিটুইন মিনস অ্যান্ড এন্ডস, মিনস আর এন্ডস এর মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে। তো গান্ধীজি না মিনস অ্যান্ড এন্ডস কে জাস্টিফাইড কথা বলতেন, জাস্টিফাইড করতে হবে। মানে কি? মিনস মানে হচ্ছে মাধ্যম, আর এন্ডস মানে হচ্ছে উদ্দেশ্য। তাহলে আমি যখন কোনো কাজ করব না, আমার ফাইনাল উদ্দেশ্যটাই আমার মানে লক্ষ্য হওয়া উচিত নয়, আমার পদ্ধতিটাও লক্ষ্য হওয়া উচিত। বুঝতে পারছো তো? মানে কি, আমি কোনো কিছু অ্যাচিভ করতে চাই, হ্যাঁ না, আমি কোনো কিছু অ্যাচিভ করতে চাই। এখন উদাহরণটা জানি না কতটা ঠিক হবে বলাও, মানে সেই এসএসসির কথা আমি বলতাম যদি, যে আমি চাকরিটা পেতে যাই, কিন্তু সেটা মাধ্যমটা সঠিক মাধ্যমে পাচ্ছি না অন্য কোনো মাধ্যমে পাচ্ছি। গান্ধীজি বলবেন মাধ্যমটাও যেন ভালো হয়, হ্যাঁ না, সেখানে যেন কোনো 2 নম্বরই না হয়। কিন্তু আরেকজন আছেন, একজন ওয়েস্টার্ন থিঙ্কার, তিনি বলতেন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইনাল রেজাল্ট, কে পাস করেছে, কিভাবে পাস করেছে সেটা গুরুত্বপূর্ণ না। কি নাম তার বলতে পারবেন? আমি বলছি না, হলো নিচে কমেন্ট করেন। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট থিঙ্কার। ইম্পর্টেন্ট থিঙ্কার মানে
কি বলবো, সে হিউম্যান নেচারকে খুব খারাপ চোখে দেখতেন, মানে সেলফিশ, গ্রিডি এই টাইপের আর কি। তো কনভার্জন, আচ্ছা এটা বললাম। সেলফ সাফারিং টু ওয়াইকেন মোরাল কনসিয়াসনেস, সিভিল ডিসঅবিডিয়েন্স হবে, নন কোঅপারেশন, ফাস্টিং, এইটা হচ্ছে মানে সত্যাগ্রহের বৈশিষ্ট্য। মানে আমরা যে মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, কিভাবে করব? সিভিল ডিসঅবিডিয়েন্স করব, হ্যাঁ না, নন কোঅপারেশন করব না, আইন অমান্য করব, আমরা সহযোগিতা করব না, আমরা ফাস্টিং করব, আমরা মানে কি বলবো ওটাকে কি বলে বাংলায় মনে পড়ছে না, ফাস্টিং মানে খিদায় থাকা আর কি, হ্যাঁ ওটা বাংলায় সত্যি মনে পড়ছে না অ্যাকচুয়ালি, কিছু মনে করো না। তো ফাস্টিং মানে হচ্ছে মানে আমরা আন্দোলন করি না, যে না খেয়ে আন্দোলন করি, তো সেটাই। গ্রাসরুটস মোবিলাইজেশন, মোরাল ট্রেনিং অর মাসেস, মোরাল ট্রেনিং অফ মাসেস। তো গ্রাসরুট মোবিলাইজেশন মানে একদম নিচু স্তর থেকে মোবিলাইজেশন করা হবে, সবাইকে জোট করতে হবে আন্দোলনের জন্য, এবং মোরাল ট্রেনিং অফ মাসেস, এবং নৈতিক ট্রেনিং দেওয়া হবে, হ্যাঁ না, তাদেরকে যুদ্ধের ট্রেনিং দেওয়া হবে না। তো এই সত্যাগ্রহের কে ফলো করে আমাদের চম্পারণ সত্যাগ্রহ, খেড়া সত্যাগ্রহ হয়েছিল, সল্ট মানে সত্যাগ্রহ, কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল না। তো এই সত্যাগ্রহটা অ্যাকচুয়ালি এতটাও মানে আমাদের স্টেটের সাথে মিলছে না, এড করে দিয়েছি। আচ্ছা, মডার্ন সিভিলাইজেশনকে ক্রিটিসাইজ করেছেন তিনি, কারণ আগেই বলে দিয়েছি মডার্ন সিভিলাইজেশন ম্যাটেরিয়ালিজমকে বেশি ফলো করে, যে আমার যত দামি গাড়ি থাকবে আমি স্ট্যাটাসে তত ভালো, আমি যত দামি মানে জিনিস ব্যবহার করবো আর কি, স্ট্যাটাস। এক্সপ্লয়টেশন হয় মডার্ন সিভিলাইজেশনে, মানে শোষণ হয়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এজ ইনস্ট্রুমেন্ট অফ কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম, তাহলে মানে কলোনিয়ালিজম মানে কি বলবো, উপনিবেশবাদ হয়, মানে অন্য একটা দেশকে কি করে শোষণ করার কথা বলা হয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে, মডার্নেশন স্টেটের মাধ্যমে, হ্যাঁ না। তো এটা ভালো না অ্যাকচুয়ালি। মাস প্রোডাকশন লিডস টু কম্পিটিশন, আর যখন প্রচুর পরিমাণে প্রোডাকশন হয় মডার্ন সিভিলাইজেশনে, যখন মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়, শিল্প বিপ্লব হয়, বড় বড় হেভি ইন্ডাস্ট্রি তৈরি হয়, তখন কি হয়, অনেক উৎপাদন হয়, তখন কম্পিটিশন বাড়ে, প্রতিযোগিতা বাড়ে, শোষণ হয় মানুষের, যেমন আমাদের ইন্ডিয়ার সাথে হলো, অ্যান্ড এনভায়রনমেন্টাল হার্ম, এবং প্রকৃতিরও ক্ষতি হয়। মানে আমরা যদি সব কিছুকে হাতে তৈরি করি, গ্রামে তৈরি করি, তাহলে হয়তো হেভি ইন্ডাস্ট্রি ব্যবহার না করি, তাহলে হয়তো আমাদের নদী, পরিবেশ সব কিছু সুস্থ থাকবে, হাওয়া, না, তার কোনো হার্ম হবে না, ক্ষতি হবে না। আর এখানে স্পিরিচুয়াল অ্যান্ড এথিক্যাল ভ্যালুজেরও ক্ষতি হয়, মানে কি বলবো, সেই মডার্ন সিভিলাইজেশনে কোনো স্পিরিচুয়ালিটি নাই। এখন আমরা যেমন হয়ে যাচ্ছি না ধীরে ধীরে ওয়েস্টার্ন কালচার ফলো করছি, অ্যাকচুয়ালি কিছু মনে করো না, বাট আমরা বায়াস হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা সবসময় ইউএসএ এইসব দেশগুলোকে মহান মনে করি, হ্যাঁ না, বায়াস মনে করি, কিন্তু অ্যাকচুয়ালি তারা কোনো মহান নয়। এখন এই যুদ্ধের পরিস্থিতিতে হয়তো আপনারা বুঝতে পারছেন যে কতটা স্বার্থপর হতে পারে তারা, যদি একটু ফলো করেন আর কি, নিজের স্বার্থটাই, হ্যাঁ না, বুঝছে। লস অফ স্পিরিচুয়াল অ্যান্ড এথিক্যাল ভ্যালুজ মরাল সিভিলাইজেশন এটা হয়। তাহলে যখন আমরা গান্ধীজির মানে থিওরি অফ দ্য স্টেট পড়বো, সেখান থেকে আমাদের কি ফায়দা হবে, হ্যাঁ না, কি সিগনিফিকেন্স রয়েছে, এটি পড়লে আমরা এথিক্যাল অল্টারনেটিভ টু ক্যাপিটালিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট মডেলস থেকে আমরা একটা পাবো। মানে আমরা যে আজ পর্যন্ত যে পুঁজিবাদী রাষ্ট্র, হ্যাঁ না, সমাজবাদী রাষ্ট্রর কথা পড়ছি, তার থেকে একটা নতুন অল্টারনেটিভ পাবো, সেটা হচ্ছে এথিক্যাল রাষ্ট্র, হ্যাঁ না, এথিক্যাল নৈতিক একটা রাষ্ট্র পাবো। আর এটি হিউম্যান ডিগনিটির কথা বলে, ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিসের কথা বলে অনেকটা, মানে সোশ্যালিজমের মতো। এটি বিকেন্দ্রীকরণের কথা বলে, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। পার্টিসিপেটরি ডেমোক্রেসি আমরা জানতে পারবো না, পার্টিসিপেটরি মানে অংশগ্রহণমূলক গণতন্ত্র, আমরা গান্ধীজির থট থেকে জানতে পাই, হ্যাঁ না। আর এটি ক্রিটিক্স মডার্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আচ্ছা বলে দিয়েছি। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, লোকাল সেলফ রিলায়েন্স। আর গান্ধীজির থট পড়লে বা গান্ধীজির থিওরি অফ দ্য স্টেট পড়লে আমরা একটা প্রাকৃতিক সাস্টেনেবিলিটি, মানে প্রকৃতিও ভালো থাকবে আর মানুষও ভালো থাকবে, এবং সেলফ রিলায়েন্স হবে, আমরা সবাই মানে সেলফ রিলায়েন্ট হবে, মানে নিজেই স্বয়ংসম্পূর্ণ হওয়া, নিজেই নিজের দরকারটা মিটিয়ে নিতে পারবো, এরকম ধারণা আমরা পাই আর কি গান্ধীজির রাষ্ট্রতত্ত্ব থেকে। ইন্ডিয়ান কালচার ট্র্যাডিশনস ইয়েট গ্লোবালি রেলিভেন্ট, আর ইন্ডিয়ান কালচারকে আমরা ধরে রাখতে পারবো, বাস এইসব জিনিসগুলাই হচ্ছে গান্ধীজির মানে রাষ্ট্র বিষয়ে ধারণা, রাষ্ট্রকে গান্ধীজি কি চোখে দেখেছেন। তাহলে আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। আর নিচে মহাত্মা গান্ধীর ভিউ স্টেট নিয়ে কিছু মানে শর্টে লিখে দিয়েছি, আর এখানে বাংলাতে লেখা আছে সবকিছু, ঠিক আছে। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে
অনেকের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে। আর যেহেতু ফ্রিতে কভার করছি এইটুকু তো সাপোর্ট করতেই পারেন। আর যদি কারো মানে অ্যাবেল হন তাহলে অবশ্যই আমাকে সাহায্য করবেন বা আমাদের সাথে যুক্ত হবেন। আর কোর্স বলবো না, অ্যাকচুয়ালি নোটস মানে বাই করার সময় বা যুক্ত হওয়ার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবেন, প্লিজ কল করবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।